আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। থাম্বনেল দেখে অনেকেই হয়তো ভাবছেন এটা আবার কি বললাম। জামাত এনসিপির শক্তিশালী জোটকে হারিয়ে যে দল 2/3 বেশি আসন জিতে দখল করেছে সংসদ মাত্র 3 দিন আগে, আওয়ামী লীগ না ফিরলে তাদের কেন সমস্যা হতে পারে এটাই হয়তো ভাবছেন অনেকে। আর শুধু তো সমস্যা বলেই থেমে থাকিনি, আমি বলেছি আওয়ামী লীগ না ফিরলে বাঁচবে না বিএনপি, মানে বাঁচবে না মানে মরে যাবে। মরে যাওয়ার কথা উঠলে প্রশ্ন আসে কে মারবে, কেন মারবে, কিভাবে মারবে, এবং অবধারিতভাবে পরের প্রশ্নটি আসে এই প্রবল আক্রমণ থেকে বাঁচার পথ হিসেবে কোন কোন রাস্তা খোলা আছে বিএনপির সামনে। সেই বাঁচার রাস্তায় কোনোখানে কি আওয়ামী লীগের উপস্থিতির প্রয়োজন আছে? দেখুন, বাংলাদেশ সংসদে প্রতিপক্ষ হিসেবে এখন আছে দুটি মাত্র রাজনৈতিক দল, মানে দুটি বিপরীতমুখী রাজনৈতিক ধারা। একটি বিএনপির সেন্টার রাইট মৃদু ধর্মীয় রাজনীতি, অন্যটি জামাতের ফার রাইট উগ্র ধর্মীয় রাজনীতি। ধর্ম দুখানেই আছে, দু জায়গাতেই, কিন্তু কম এবং ভীষণভাবে বেশি। এর বাইরে বড় করে আছে আবার পাকিস্তান ও ভারতের অবস্থান এবং তাদের চাপ। বিএনপির কাছে জাতীয়তাবাদ, বাঙালি ঐতিহ্য এর একটা গুরুত্ব আছেই, আছে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সম্ভ্রম বোধ। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিএনপির মুক্তিযুদ্ধের চেতনা যে একই রেখায় চলে তা নয়, বিরোধ আছে সেখানেও। তবুও 71-এর ধারক হওয়ার দাবিদার কিন্তু দুই পক্ষই। এটা কোনো নতুন বা বিচ্ছিন্ন সংকট নয়। এমন সংকট দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশেও, ভারতেও আছে। ভারতের স্বাধীনতা যুদ্ধে কার অবদান বেশি, মহাত্মা গান্ধীর নাকি নেতাজি সুভাষের, এ নিয়ে কি কোনো বিতর্ক নেই? দেশ গঠনে নেহেরুর অবদান বেশি না বল্লভভাই প্যাটেলের অবদান বেশি, কার অবদান বেশি সে নিয়ে কি বিতর্ক নেই? বাংলাদেশেও ঠিক তেমনটাই আছে। সেখানেও যারা আওয়ামী লীগ তারা মনে করে যে শেখ মুজিবুর ছাড়া, বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশে মুক্তিযুদ্ধে অন্যদের অবদান তার ধারে কাছে নেই। তারা কারোর একেবারে অস্বীকার নিশ্চয়ই করে না, কিন্তু তাদের কাছে যেখানে উজ্জ্বল জ্যোতিষ করছেন বঙ্গবন্ধু, তার আশেপাশে কেউ নেই। অন্যদিকে বিএনপি মনে করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেখানে শেখ জিয়াউর রহমান, তার ভূমিকাও অনেক বেশি, অস্বীকার করার মতো নেই। বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ দাঁড়িয়ে আছে ঠিক এই জায়গাতে। ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক যে কোনো কালেই খুব একটা মধুর ছিল না, অন্তত আওয়ামী লীগ আর ভারতের যে সম্পর্ক তেমনটা যে কখনোই ছিল না বিএনপির সঙ্গে, সেটা অস্বীকার করা যায় না। এজন্য অবশ্য পুরো দায় বাংলাদেশের ঘাড়ে দেওয়াটা অনুচিত। ভারত নিজে আওয়ামী লীগের সঙ্গে যতটা সহজ, বিএনপির ক্ষেত্রে তা নয়। এর কিছু ঐতিহাসিক কারণ আছে। চেষ্টা যে করেনি ভারত সম্পর্ক সহজ করার এমন বলা যাবে না। অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রিত্বের সময় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রজেশ মিশ্র প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখার চেষ্টা করেছেন, তার ভারত সফরের ব্যবস্থা করেছেন। সম্পর্কে যখন নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে, অনেকটাই সফল হচ্ছে এই রাজনীতি, ভারত যখন মনে করছে একটা বাস্কেটে, মানে আওয়ামী লীগের বাস্কেটে সব ডিম না রেখে ডিমকে ছড়িয়ে ছিটিয়ে বিএনপির বাক্সেও কিছু দেয়া যাক, বিএনপির বাক্সেও ডিম রাখা যাক, ঠিক তখনই ঘটেছিল চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্রের ব্যাপারটা। চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র ধরা পড়ার ঘটনা, যা আসছিল পাকিস্তান থেকে এবং যাচ্ছিল ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর জঙ্গিদের হাতে বাংলাদেশ হয়ে। দুদেশের সম্পর্ক এর ফলে আবার ঘেঁটে যায়। সেই অস্ত্র পাচারের মূল উদ্যোগ ছিল বিএনপির তখনকার জোটসঙ্গী জামাতের সঙ্গে বিএনপিরও একজন ছিলেন। আর জামাত যে পাকিস্তানের অফশুট বা পাকিস্তানের বাচ্চা, এটা নতুন করে বলা লাগে না।
ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে ফলত আওয়ামী লীগ হয়ে উঠল ভারতের একমাত্র মিত্র। আর সে মিত্রতা ঠিকঠাক রক্ষা করেছে আওয়ামী লীগ সরকার, বিশেষত গত 15-16 বছরে তো ভারতকে তার উত্তর পূর্ব রাজ্যের যে নিরাপত্তা নিয়ে চিন্তাই করতে হয়নি। ভারতের উত্তর পূর্বে জঙ্গিদের সহায়তা না দেওয়ার ফলে শান্ত ছিল ওই অঞ্চল। বিএনপি যদি ভারতের এই উদ্বেগ আগে বোঝেনি, তেমন ভবিষ্যতে যদি বোঝে এবং সেই মতো ব্যবস্থা যদি নেয়, তাহলে বিএনপি সরকারের সঙ্গে সখ্যতা তৈরি না হওয়ার অন্য কোনো কারণ নেই। আর সখ্যতা হলে দুই দেশেরই মঙ্গল। তাহলে কি দেখা গেল? রাজনৈতিক আদর্শে বড় কোনো ফারাক নেই বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে। দেশের মধ্যে সাপোর্ট বেস দু দলের প্রায় সমান সমান। ভারতের বর্তমান মোদী সরকার এ পর্যন্ত দুই দলের প্রতি সমদৃষ্টি বজায় রেখেছেন। মোদী সরকার 2014 সালে এসছেন ক্ষমতায়, শেখ হাসিনা 2009 থেকে শাসন করছেন বাংলাদেশ, এবং 14 থেকে শেখ হাসিনাকে এই কবছরে ভারত নানাবিধভাবে ভারত এবং বাংলাদেশ পারস্পরিক সহযোগ নিয়ে এগিয়ে চলেছেন, এবং মোদী সরকার এ পর্যন্ত শেখ হাসিনার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করেছেন বাংলাদেশের সঙ্গে। শেখ হাসিনাকে রাজকীয় অতিথির মতো সম্মান দিয়ে আশ্রয় দিয়েছে যখন দেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছেন তিনি। আবার দেখুন, বিএনপির শেখ হাসিনাকে দেশ থেকে চলে আসার ফলে তাকে ভারত আশ্রয় দিয়েছে, আবার বিএনপি যখন দেশের বাইরে ছিলেন তাকে দেশে ফেরানোর ব্যাপারে এবং ক্ষমতায় আসার ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত, যে বিপুলভাবে, সেটা বোধহয় এখন না বললেও চলবে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ ও বিএনপি এই দুটি সমান আদর্শের দল যদি সুসম্পর্ক বজায় রেখে দেশের মূল ধারার রাজনীতিতে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে, তবে যে ধর্মীয় সাম্প্রদায়িক রাজনীতি আজ জামাতে ইসলামী ও তার সহযোগী দলগুলোর কারণে বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে ও আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চলেছে, সেটা থেকে মুক্ত হবে দেশ। লড়াই হবে দেশের দুই জাতীয়তাবাদী প্রগতিপন্থী রাজনৈতিক দলের মধ্যে। আর সেটা করতে গেলে কি করতে হবে? প্রথমেই চাই আওয়ামী লীগকে মাঠের বাইরে না রেখে মাঠে ফেরানো। মাঠে না ফিরলে তারা খেলা করবে কি করে খেলোয়াড়রা? নির্বাচনে বিএনপির বিপুল জয়ের পর বাংলাদেশের রাজনীতিতে তাই আজ বড় প্রশ্ন, আওয়ামী লীগের ওপর যে কার্যক্রমের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে গত বছরের মে মাস থেকে, সেই নিষেধাজ্ঞা কবে প্রত্যাহার করছে নতুন সরকার? আদৌ কি করবে? প্রধানমন্ত্রী হওয়ার আগে এই সম্পর্কে এক প্রশ্নের জবাবে তারেক রহমান কোনো ধোঁয়াশা না রেখে স্পষ্ট ভাষায় জবাব দিয়েছিলেন যে তিনি নিষেধাজ্ঞা দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি আরও বলেছিলেন, এই রাজনীতি চলতে থাকলে ভবিষ্যতে তার দলও নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে। এই প্রসঙ্গে ছোট্ট করে একটি কথা মনে করিয়ে দিই, আওয়ামী লীগ কিন্তু কোনো দিনই বিএনপিকে নিষেধাজ্ঞা দেয়নি বিএনপির ওপর। বিএনপি ভোটে দাঁড়ায়নি, তাকে দাঁড়াতে দেয়া হয়নি বলে নয়, বিএনপি ভোটে দাঁড়ায়নি, ভোট বয়কট করেছিল বলে। কিন্তু নীতিগতভাবে কিছু বলা এক জিনিস, আর বাস্তবে সেই নীতি মেনে কাজ করা আর এক জিনিস। এই প্রতিবেদনে আমরা দেখব বিএনপিকে এই মুহূর্তে আওয়ামী লীগের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাকে রাজনৈতিক কার্যক্রম শুরু করতে দেওয়ার জায়গায় আছে, আবার এমন সিদ্ধান্ত নিলে বিএনপির ক্ষেত্রে রাজনৈতিক কি সুফল বা কি কুফল হতে পারে। আওয়ামী লীগের ওপর
আওয়ামী লীগের উপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা এখনও আইনি ও প্রশাসনিকভাবে বহাল আছে। 2025 সালের মে মাসে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আমলের সন্ত্রাস বিরোধী আইন ও সংশোধিত অর্ডিন্যান্সের আওতায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দেয়। এরপর নির্বাচন কমিশন আবার দলটির রেজিস্ট্রেশন স্থগিত বা বাতিল করে। ফলে 2026 সালের ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। কিন্তু নির্বাচনের পরপরই বাস্তব রাজনীতির মাটিতে কিন্তু অন্য দৃশ্য দেখা যাচ্ছে। নির্বাচনে জামাত এনসিপি জোট পরাজিত হওয়ার পর অন্তত 20টি জেলায় আওয়ামী লীগের পুরনো পার্টি অফিসে নেতাকর্মীরা ঢুকে পতাকা তোলা শুরু করে দিয়েছেন, স্লোগান দিচ্ছেন, ছবি টাঙাচ্ছেন। সঙ্গে সঙ্গে কোথাও ছাত্র যুব জুলাই আন্দোলনের কর্মীদের সাথে পাল্টা আক্রমণ প্রতি আক্রমণে চলছে। এসবের ফলে অগ্নিসংযোগ, ভাঙচুর ইত্যাদিও হয়েছে। ঢাকাতেও পর্যন্ত আওয়ামী লীগ তাদের একটি বেদখল হওয়া অফিস উদ্ধার করে সেখানে কাজ করা শুরু করেছে। পঞ্চগড়ে এক ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ অফিস পুনরায় খোলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকে সামনে দাঁড়িয়ে সমর্থন দিতেও দেখা গেছে। তিনি নিজে বলেছেন, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার তাগিদেই অফিস বন্ধ থাকার যৌক্তিকতা নেই আর। যদিও পরে পার্টি এই বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি অন্যরকম সাফাই দিয়েছেন। তবে সাফাই যাই দেন না কেন, এটা স্পষ্ট যে আওয়ামী লীগকে আর ফ্যাসিস্ট দল বলে মনে করছে না বিএনপির নেতারা। মাঠ পর্যায়ে বিএনপি চায় আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করুক। অর্থাৎ আইনগত নিষেধাজ্ঞা বহাল থাকলেও মাঠের রাজনীতিতে ইতিমধ্যেই আওয়ামী লীগ আবার দৃশ্যমান হতে শুরু করেছে এবং সেই প্রক্রিয়ায় স্থানীয় বিএনপি নেতাদের একটি অংশ অন্তত নীরব, কোনো কোনো জায়গায় সরব সমর্থনও দিচ্ছে, এমন উদাহরণ মিলে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতির নির্বাচন উত্তর গতিবিধি দেখে বোঝা যায় মাঠে অদৃশ্য থাকলেও আওয়ামী লীগকে সামনে নিয়ে বেশ কিছু পরিমাণে আবর্তিত হতে চলেছে আগামীর রাজনীতি। কেন আগামী দিনের রাজনীতিতে সংঘাত আরও তীব্র হবে তার পেছনে আছে এক ত্রিমুখী বাস্তবতা। 1, গণভোটে পাশ হওয়া জুলাই চার্টার। 2, সেই চার্টারকে প্রশ্নবিদ্ধ বা বিলম্বিত করার বিএনপি কৌশল। এবং 3, দুইটি বিষয়কে কিভাবে প্রভাবিত করতে পারে যদি আওয়ামী লীগের মাঠে পুনরাবির্ভাব হয় তাহলে সেই বিষয়। এই 3টি বিষয় একসঙ্গে মিলিয়ে কয়েকটি অবধারিত টানাপোড়েন তৈরি হচ্ছে। জনম্যান্ডেট বনাম সংসদীয় সংখ্যাগরিষ্ঠতায় জুলাই চার্টার গণভোটে হ্যাঁ পেয়েছে, যদিও সেটাও প্রশ্নবিদ্ধ নির্বাচনে সেই গণভোটের সংখ্যা। তারা বলছে, সরকার থেকে বলছে 60% মতো ভোট পেয়েছে গণভোট, তারও মধ্যে আবার বেশ কিছু 60% হ্যাঁ ভোট পেয়েছে। একই সময়ে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সংসদে। এখন দেখা যাচ্ছে বিএনপি সাংবিধানিক সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিলম্বিত করতে চায় এই প্রক্রিয়া। দেখে মনে হচ্ছে চার্টারের মূল ধারাগুলোকে লঘু করতে চায় তারা, এবং জুলাই চার্টার নিয়ে যে গণভোট তাকে গুরুত্ব না দিয়ে সংসদের দ্বারা সাংবিধানিক সংস্কারের পথে যাবে তারা। অন্যদিকে জামাত এনসিপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে বুঝিয়ে দিয়েছে সংঘাতে যেতে তারা তৈরি। সংঘাতের কারণ হিসেবে তারা সহজেই বিএনপি সরকারকে বলতে পারবে যে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা দিয়ে আপনারা গণভোটের ম্যান্ডেট খর্ব করছেন। এ থেকেই রাস্তায় সংঘাতের শক্তিশালী নৈতিক ও রাজনৈতিক ভাষা পেয়ে যাবে জামাত এনসিপির আন্দোলন। ফিরতে পারে রাজপথের আন্দোলন। 24 জুলাইয়ের মতো অতটা ব্যাপক না হলেও চেষ্টা করবে সেই রকম ব্যাপক করার।
জামাত নিশ্চিতভাবেই চুপচাপ বসে থাকবে না আগামী 5 বছর। যেভাবে দেশে গত 1.5 বছর সাম্প্রদায়িক রাজনীতিতে হাওয়া দিয়ে মজবুত করেছে তাদের সংগঠন, যেভাবে প্রশাসনকে দখল করেছে, সেই একই কায়দায় আগুন জ্বালিয়ে আবার ক্ষমতা দখল করতে চাইবে তারা। ধর্মীয় রাজনীতির সমর্থক বিএনপির মধ্যে যে খুব একটা কম নেই তা নয়, যথেষ্ট আছে। তারা ক্রমশ বিএনপি ছেড়ে জামাতের সমর্থক হচ্ছেও। নির্বাচনের আগে দল বদলের বেশ কিছু পরিচিত মুখকে দল বদল করতে দেখা গেছে। এই প্রক্রিয়া আগামীতে আরও বাড়বে। এক কথায় বিএনপির সদস্য বিএনপিকে খেয়ে পালোয়ান হতে চাইছে জামাত, আর সেটাই তাদের রাজনৈতিক লাইন। আবার শুধু বিএনপি কেন, ছদ্ম জামাতি কি আওয়ামী লীগেও নেই? নিশ্চয়ই আছে। হয়তো বিএনপির চেয়ে তুলনায় কম, হয়তো নিশ্চিতভাবেই কম, কিন্তু আছে, একেবারে নেই তা নয়। ধর্মের সুরসুরি যত বাড়বে এবং সেই সুরসুরি দিয়ে যদি জামাত তারা যদি সফল হতে থাকে, তাহলে যত দিন যাবে বিএনপি ছেড়ে লোক যেমন জামাতে চলে যাবে, আওয়ামী লীগ ছেড়েও যারা এখন সমর্থক রয়েছে তারাও জামাতের দিকে ঘেঁষবে। এই জামাতি বিপদ থেকে বাঁচতে গেলে মূলধারার রাজনীতির এই দুই দল বিএনপি এবং আওয়ামী লীগকে পরিকল্পনা করে মাঠের দখল ফিরিয়ে নিতে হবে। জামাত, এনসিপি এবং সংশ্লিষ্ট ছাত্র যুব সংগঠনগুলো নিজেদেরকে 2024 সালের জুলাই অভ্যুত্থানের প্রকৃত উত্তরাধিকারী হিসেবে প্রতিষ্ঠা করতে চাইবে। তাদের বার্তা স্পষ্ট, আওয়ামী লীগকে হটিয়ে শুধু পুরনো 2 দলীয় শাসন পুনঃপ্রতিষ্ঠা করা নয়, বরং পুরো ব্যবস্থার রূপান্তর চাই তাদের হিসাবে, তাদের মতো করে। বিএনপি যদি চার্টারের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক রূপান্তরগুলোতে টালবাহানা করে, যেটা বিএনপি করতে শুরু করেছে, তাহলে পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার ষড়যন্ত্র, এই অভিযোগ তুলে জামাত এনসিপি আন্দোলনের রাস্তায় নামবে। দীর্ঘ সময় ধরে বিএনপি জামাত সম্পর্ক ভোট যন্ত্রণা ও ক্ষমতা অংশীদারির ওপরে দাঁড়িয়েছিল। আদর্শিক সুস্পষ্ট ঐক্য কখনোই ছিল না। এখন জামাত সংসদে প্রধান বিরোধী শক্তি হয়েছে আর বিএনপি এসেছে সরকারে। এ অবস্থায় জামাতের জন্য সবচেয়ে লাভজনক রাজনীতি হবে জুলাই চার্টারের আনুগত্যের প্রশ্নে নৈতিক উচ্চভূমি দখল করা। বিএনপিকে অর্ধেক সংস্কারবাদী, অর্ধেক ফ্যাসিস্ট এমন কথাও বলতে পারে, সেই হিসেবে চিত্রিত করতে পারে, এবং প্রয়োজন হলে জামাত এনসিপি সংসদ বর্জন করে আবার রাস্তায় নেমে পড়তে পারে। এই 3টি কারণেই বলা যায় সংঘাত কেবল সম্ভব নয়, বরং কাঠামোগতভাবে অনেকটা অনিবার্য দিকেই এগোচ্ছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে মাঠে নামানোর ক্যালকুলাস বিএনপির কাছে বড় লাভজনক কৌশল। জামাত এনসিপি প্রভাব খর্ব করতে আওয়ামী লীগকে পুনরায় বৈধ রাজনীতির ময়দানে টেনে আনার প্রলোভন বিএনপির সামনে সুবিধাজনক ও বড় রাজনৈতিক চাল হয়ে উঠতে পারে। বিএনপি এর আগে বক্তব্য দিয়েছে কি, দল নয় অপরাধ বিচার। ইউনূস সরকার যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করছিল, বিএনপি কিন্তু তখন একদম কঠিন অবস্থান নেয়নি। বিএনপি বলেছে, যদিও ফ্ল্যাকচুয়েট করেছে, তবে প্রথম দিকে বিএনপি কিন্তু বলেছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। 2025 সালে দেয়া একাধিক বিবৃতিতে বিএনপি নেতারা বলেছিলেন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বী হতে পারে, কিন্তু অপরাধের বিচার ব্যক্তি পর্যায়ে হওয়া উচিত। দল নিষিদ্ধ করা গণতন্ত্রের জন্য ঝুঁকির, অর্থাৎ দলটিকে স্থায়ীভাবে রাজনীতি থেকে বাদ দেওয়ার ধারণার সঙ্গে বিএনপি প্রকাশ্যে একাত্ম হয়নি কোনো দিন। বড় 2 দলের কাঠামোর প্রতি বিএনপির একটি স্বাভাবিক স্বস্তির জায়গা আছে। বাংলাদেশের নির্বাচনী গণিত ও প্রশাসনিক বাস্তবতায় দ্বিদলীয় মেরুকরণ বিএনপি বনাম আওয়ামী লীগ বিএনপির অনেক ক্যালকুলাসে চেনা ও ব্যবস্থাপনাযোগ্য দৃশ্য। বিপরীতে জুলাই আন্দোলন, উত্থিত এনসিপি, নতুন প্রজন্মের র্যাডিক্যাল ছাত্র রাজনীতি এবং জামাত,
এরা ডানপন্থী জোট, ধর্মীয় জোট, উগ্রপন্থী ধর্মীয় জোট। বিএনপির জন্য এরা অনেক বেশি অপ্রত্যাশিত ও তাদের মোকাবিলা করা অনেক বেশি শক্ত। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগকে পুনরায় রাজনৈতিক প্রতিযোগিতায় ফিরিয়ে আনা বিএনপির জন্য কম ঝুঁকির দীর্ঘমেয়াদী বিকল্প, যাতে বিরোধী রাজনীতির বড় অংশ জামাত এনসিপি থেকে সরিয়ে আবার মূলধারার জাতীয়তাবাদী চেতনায় টেনে আনা যায়, যেমন করে আমেরিকায় একবার ডেমোক্র্যাট একবার রিপাবলিকান, এবং ইংল্যান্ডে, পৃথিবীর ভারতেও একবার কংগ্রেস, আবার কংগ্রেস একবার, আবার আসছে বিজেপি। ঠিক এইভাবে একটা দুটি মেরুর রাজনীতি এখানে থাকবে। নির্বাচনের পরপরই কয়েকটি জেলায় যেভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ অফিস পুনরায় খোলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের শান্তির স্বার্থে অফিস খোলা থাকুক, এই ধরনের ভূমিকা দেখা গেছে, তা অন্তত একটা বার্তা দেয় যে শীর্ষ পর্যায়ে না হলেও উপজেলা ইউনিয়ন স্তরে বিএনপি আওয়ামী সম্পর্ক ইতিমধ্যে শত্রুতা থেকে সহাবস্থানের দিকে সরে এসেছে। জামাত এনসিপি কর্মী হাতে আওয়ামী অফিসে হামলা, অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতারা কিছু জায়গায় আওয়ামী লীগকে সহানুভূতির জায়গা দিচ্ছেন। এটাও জামাত বিরোধী ব্লকের একটি প্রাথমিক সিগন্যাল যে একটা ব্লক তৈরি হতে যাচ্ছে। রাজনৈতিক যুক্তিতে আওয়ামী লীগকে মাঠে আনার ক্যালকুলাস পরিষ্কার এবং বাস্তবে তা খুব একটা কঠিনও নয়। নিষেধাজ্ঞা এসেছে সন্ত্রাস বিরোধী আইন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে। এই সন্ত্রাস বিরোধী আইনের বিরোধী ছিল কিন্তু এই আজ যারা ওই আইনকে ব্যবহার করে ট্রাইব্যুনালে নিয়ে এসেছে শেখ হাসিনাকে, তারা কিন্তু সন্ত্রাস বিরোধী আইনের বিরোধী ছিল। তো এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করাটা কিন্তু সেটা কিন্তু ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনে অর্ডিন্যান্স করে সেটা করেছে। নির্বাচন কমিশনও দলটির রেজিস্ট্রেশন স্থগিত করেছে, যা পুনর্বহালের জন্য সুস্পষ্ট একটি আইনগত প্রক্রিয়া নয়। কিন্তু এই সমস্যা দূর করা আদৌ কঠিন নয়। আগামী 1 মাসের মধ্যে রাষ্ট্রপতির জারি করা ট্রাইব্যুনাল অর্ডিন্যান্স সংসদ পাশ না করলে ট্রাইব্যুনালের অস্তিত্ব শেষ। ট্রাইব্যুনালের আরোপিত দণ্ড ও শাস্তি বাতিল করা কিংবা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে পুনর্বিচার হওয়া, এটাই হতে পারে বড় জোর। সেখানে দলের বিরুদ্ধে গাজোয়ারি মামলা যেটা করেছিলেন মোহাম্মদ ইউনূস, সেটা হবে না। মামলা হতে পারে ব্যক্তি বিশেষের বিরুদ্ধে। ফলে দলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্যে একটি ছোট্ট নির্বাহী আদেশ জারি করাটাই এখন ব্যাপার, তার বেশি নয়। রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের তাই অনুমান, বড় জোর আর একটা মাত্র মাস, তার মধ্যেই আওয়ামী লীগ নিষেধাজ্ঞা মুক্ত হয়ে রাজনীতিতে ফিরছে দেশে। এবং তারপর জামাত এনসিপির একচেটিয়া আন্দোলন হুমকি এবং ধর্মীয় মৌলবাদী প্রচার কিংবা অপপ্রচার ঠেকাতে, মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে সমহিমায় ফিরিয়ে আনতে, বাংলাদেশে নতুন করে 71-এর চেতনা আরও প্রবলভাবে প্রতিষ্ঠিত করতে বিএনপিকে জোরদার আন্দোলনে নামতে হবে। সেই আন্দোলনে বিএনপির সঙ্গে অবশ্যই জোট বেঁধে নয়, তবে সমান্তরালভাবে মাঠে থাকবে আওয়ামী লীগ। বড় জোর 1 মাস সময় লাগবে, আর তার বেশি নয়। ধন্যবাদ।